যে ইস্যু নিয়ে তারা রাজপথের কথা বলছে, এটা আমার বিবেচনায় একেবারেই কোনো যৌক্তিক কথা না। কারণ এটা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ৭২ সংবিধানে অনেকগুলো অসম্পূর্ণতা আছে, কিন্তু এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেহেতু অর্জিত হয়েছে, সেইটাই হচ্ছে তাদের ক্ষোভের জায়গা। তার প্রচারে এমন একটা হাইপ তুলেছিল, মনে হচ্ছে তারা যেন সব জিতেই গেল। এইটাকে জোর করে দমন করতে হবে, তাহলে হবে না কেন? বিএনপি এখানে কড়া নির্দেশ দিক। তারা যে প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাই, যথাযথভাবে করছেন। পার্লামেন্টের শুরুর দিনে এমন এমন মানুষের নামে শোক প্রস্তাব করা হয়েছে যারা যুদ্ধ অপরাধী, এগুলোকে বাতিল করা উচিত। ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক জনাব রহিম হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে জানেন যে সংসদ বসে আবার মুলতবি ঘোষণা করা হয়েছে। সংসদে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করা হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। আমি বিরোধী দলের কথাই আগে বলি। বিরোধী দলের যিনি প্রধান বিরোধী দলের নেতা, তিনি কিন্তু বলেছেন সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল। আবার কি সেই রাজপথের আন্দোলনের দিকে আমরা ফিরে যাচ্ছি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখুন, আমার সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে জনস্বার্থে যদি সংসদ ভূমিকা রাখতে না পারে, বা সংসদে যারা বিরোধী দল থাকে, বা এমনকি সরকারি দলও যদি বলি, কোনো কারণে ওইখানে জনগণের পক্ষে দায়িত্বশীল আচরণ করতে পারলো না, মানে সংসদ ওটা করতে পারছে না, কিন্তু বাংলাদেশে সেটা করা সম্ভব, তাহলে সংসদের বাইরে বাইরে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করার জন্য। সেইটাকে, রাজপথটাকে আমি নাকচ করি না, সেটা আসতে পারে, কিন্তু যে ইস্যু নিয়ে তারা রাজপথের কথা বলছে, এটা আমার বিবেচনায় একেবারেই মানে কোনো যৌক্তিক কথা না। কেন আমি সেটা একটু বলি। দেখেন, প্রশ্নটা তারা কি এনেছে, যে আমাদের যিনি এখনো রাষ্ট্রপতি আছেন, তিনি একটা অধ্যাদেশ দিয়েছিলেন, সেই অধ্যাদেশে অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটা আছে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, যে এই নির্বাচনে যারা সংসদ নির্বাচনে নির্বাচিত হচ্ছে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে, এটাই। তো এখন এই যে জামাত, এনসিপি, তো জামাত তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমরা সবাই জানি, তারা তাদের একটা এজেন্ডাই ছিল যে আমাদের সংবিধানটা একেবারেই প্রথমে জানেন এনসিপি বলছিল বাদ দিয়ে নতুন করতে হবে, কবর রচনা করার কথা বলছিল, এবং এরা হচ্ছে রিরাইট করতে হবে, এই ছিল আইডিয়া। সেই আইডিয়া থেকে ওই ধরনের সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছিল। অনেকে বলেন যে সংবিধানের উপর তাদের ব্যাপক ক্ষোভ, ৭২ সংবিধানের উপরে। এটা কেন আসলে? আচ্ছা, ভেরি সিম্পল, আমি ওই ধারাবাহিকতা বলি। সেটা আর কিছুই না, কারণ এটা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। কারণ আমাদের ৭২ সংবিধানে অনেকগুলো অসম্পূর্ণতা আছে, কিন্তু এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেহেতু অর্জিত হয়েছে, এবং সেইখানে আপনি সকল ধর্মের সম অধিকারের কথা, আমাদের প্রগতিশীলতার কথা বলা আছে, তা সেইটাই হচ্ছে তাদের ক্ষোভের জায়গা। গণতন্ত্রের কথা বলা আছে, তারা তো অ্যাকচুয়ালি তো ওই দল তো গণতন্ত্রও মানে না, মুখে যাই বলুক না কেন, এই ক্ষোভ। তা আমি ওই জায়গাটায় আসি। তাহলে ওদের আইডিয়াটা ছিল জোর জুলুম করে এরকম একটা কিছু কাজ করলেই, এমন একটা সংবিধান সংস্কার পরিষদ নামে যদি কিছু করতে পারি, তাহলে সংবিধানটা রিরাইট করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে নির্বাচনটা করলাম, আমাদের যে নির্বাচন কমিশন যে নির্বাচনের আয়োজন করলো, ওনাদের সাংবিধানিক অধিকার কি? ওনার তো দুইটা কাজ, একটা হচ্ছে উনি সংসদ নির্বাচন করতে পারেন, আর একটা রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন, এর বাইরে তো উনি পারেন না। এমনকি আমাদের সংবিধানে যেটা নাই, এই রকম কোনো অধ্যাদেশ বা আদেশ আমাদের মহামান্য রাষ্ট্রপতিও দিতে পারেন না, দিলেও সেটা কিন্তু বৈধ থাকে না। এইটা আমি আজকে বলছি না, এইটা যখন এই অধ্যাদেশ জারি হলো, আমরা আমাদের পার্টি, বামপন্থীর এবং বাংলাদেশের বহু মানুষ, বহু বোদ্ধারা শতবার আমরা বলেছি যে এই অধ্যাদেশ যথাযথ না, এবং এটা জাস্ট আদালতে গেলে এটাকে বাতিল হয়ে যাবে। তা আমি ধন্যবাদ জানাই, তা বিরোধী দলের নামে যে কথাটা বলা হলো, ওনারা যেটা যে কারণে জুলুম করতে চাইলেন, আমাদের সংবিধানের আওতায় থেকেই তো তারা পার্লামেন্টে বসছে। তা যতক্ষণ না পর্যন্ত আমাদের সংবিধানে, আমরা সংবিধানের লিখিত নিয়ম অনুযায়ী নতুন ধরনের সংবিধান মানে সংযোজনী না আনছি, কোনো অধ্যাদেশ দিয়ে এটাকে বৈধ বলা যাবে না। সুতরাং যেটা আইনে নাই, তা পার্লামেন্ট, তারা তো আইন প্রণয়নকারী, মানে তাদের দায়িত্ব আইন প্রণয়ন করা, তারা যদি জোর জুলুম করে এই কথা বলে, তে তো মেঠো বক্তৃতার মতো হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে সংবিধান অনুযায়ী সবকিছু চলবে।
হ্যাঁ, আমি এটাকে বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি নেতা, এবং বিশেষ করে ঐক্যমত্য কমিশনে আমাদের অনেক পয়েন্টে দ্বিমত ছিল, কিন্তু অনেক পয়েন্টে ঐক্যমত্য ছিল। এবং আমার কাছে উনি যত দেখেছি উনি চেষ্টা করেছেন লজিক্যাল দিকে আগানোর। মত পার্থক্য থাকবে, ধরুন কমিউনিস্ট পার্টির আমাদের এক নীতি, বিএনপির এক নীতি, এই পার্থক্যের বাইরেও যার যার জায়গায় লজিক দিয়ে উনি করার চেষ্টা করেছেন। এবং আজকে আমার ওনার বক্তব্য যেটা আসলে উনি খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছেন যে আমাদের ওই অধ্যাদেশ দেওয়াও যথাযথ না, এবং এই পার্লামেন্টের শুরুতে সেই দায়িত্ব তাদের পড়ে না। এবং আমি এই ধন্যবাদও জানাই যে বিএনপি তারা এইটাও ভালো কাজ করেছে যে শুরুতে যেখানে আমাদের নির্বাচন কমিশন যখন শপথ করলেন, এবং আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা উনি আইনি করেন না, এটা খুবই বেআইনি কাজ করেছেন। আমাদের নির্বাচন কমিশন কোন অধিকার বলে করলেন আমরা জানি না, এবং আমার ধারণা আইনগতভাবে গেলে নৈতিকভাবে তো এটা বৈধ না, আইনগতভাবে অবৈধ হয়ে যাবে। অলরেডি এটা কিন্তু আদালতে মামলাও আছে জানেন। তা সেই মামলার বাইরেও আমি বলি যে ওই বিএনপি যে কথা বলছিলাম, তারা যে প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাই, যথাযথভাবে করছেন। কারণ ওইটা নিলে কিন্তু এই দুইটা যথাযথ হতো না, যে কেউ কোর্টে গেলে এটা বাতিলই হয়ে যেত। তা সুতরাং আমি মনে করি যে এইখানে বিএনপির দিক থেকে অন্ততপক্ষে সংবিধান সংস্কার বিষয় নিয়ে এখনও পর্যন্ত যে বক্তব্য দেওয়া হয়েছে যথাযথ দেওয়া হয়েছে। আর আদালতে মামলা আছে, যদি এ ব্যাপারে আমার একটা ব্যক্তিগত মন্তব্য হচ্ছে, আমরা যদি রাজনৈতিকভাবে সমাধান করতে পারি, আদালতের দ্বারস্থ না হওয়াটা ভালো। কারণ আদালতের প্রতি মানুষের পুরোপুরি বিশ্বাস এখনো অর্জিত হয়নি নানা কারণে। কারণ বিগত নানা দিন ধরেই এটা তো একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি, কিন্তু আদালতকে তো স্বাধীন করতেই হবে, তাই হলে তো কিছুই থাকে না, তাই না? সুতরাং আমি আশা করব আদালতও একটা যথাযথ রায় দেবেন, এবং পার্লামেন্টে যেহেতু বিএনপির 2/3 মেজরিটি আছে, আলাপ হোক। আলাপ বাদ তো আর কেউ দিতে পারবো না আমরা, কিন্তু তারা ইতিমধ্যে যে সাব্যস্ত ভূমিকা পালন করেছে সেটুক তারা করুক। এবং এই সুযোগে আমি এই কথাটা একটু খালি রিপিট করি, নাইলে অনেক সময় হয় কি, যারা ওই যে বললাম, আপনি খুবই কারেক্টলি বলেছেন 72-এর সংবিধান শুনলেই কারোর মাথা খারাপ হয়ে যায়, যে কারণে যে বলছি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তা তাদের তারা যাতে করে অন্য সংকট তৈরি না করতে পারে সেই জন্য এটা আমরাও বলি। এবং আজকে দেখলাম বিএনপি নেতাও বলেছেন যে আমরা যে আলোচনাগুলো করেছিলাম ঐক্যমত্যে, এখন ঐক্যমত্যের আলোচনায় তো সব বিষয়ে একমত হব না, কারণ 30টা দল ছিল, বাংলাদেশে কিন্তু আরও দল ছিল, 30 দলে তো 30 মত ছিল, আর ওই 30 দলের মত তো সবার মত না, জনগণের দিয়েছেন অনেক বিষয়। হ্যাঁ, আমি সেটা বলছি। তাহলে 30 দলের মধ্যে যে পয়েন্টগুলো শতভাগ একমত হয়েছি আমরা, সেইটাকেই যদি কেউ সনদ বলে বা সেইটাই যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে তো কোনো দ্বিমত থাকবে না। আমার ধারণা যে এই জায়গাটা বিএনপি যদি সেই দায়িত্ব পালন করে, যে 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 বিষয়ে বিএনপি একমত হয়েছে, আমরাও একমত হয়েছি, আমরা তো আর বিএনপির একমতের সাথে আমরা একমত নেই। বিএনপি সেটা যদি করতে চায়, যদি আমরা দেখি এটা গুরুতর আমাদের জন্য ক্ষতিকর, আমরা যদি মনে করি আমরা সংসদে এই রাজপথে আমরা কথা বলবো, আমরা আশা করব তারা শুনবে। কিন্তু অন্তত পক্ষে এই যে আমরা ঐক্যমত্যে যতটুকু শতভাগ একমত হয়েছিলাম, তার থেকে যদি বিএনপি ফিরে না আসে, তাহলে কেউ কিন্তু বায়াস্ট করতে পারবে না। তা আমি মনে করি বিএনপি সেই যথাযথভাবে দায়িত্ব পালন করবে, কারণ করুক, আমি সেটা প্রত্যাশা করি, কারণ তাদের 31 দফা এবং নির্বাচনী ইস্তেহারে তো আছে। কিন্তু একই সাথে বলবো যে ওইখানে আমি যেহেতু কথাটা বললাম, নাইলে মানুষ হয়তো একটু ভুল বুঝতে পারে বা বিএনপিও ভুল বুঝতে পারে, ভুল মানে আমি বলবো ব্যাখ্যাটা যথাযথ না করতে পারে, যে আমি এই কথা বলছি যে অনেক বিএনপির পজিশন আছে যার সাথে আমরা কিন্তু একমত না, ছিলাম না। তা আমি মনে করি যে প্রথম বিএনপির প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তারা আমরা শতভাগ একমত সবাই যেগুলো ছিলাম সেইগুলো তারা বাস্তবায়ন করুক, আর বাকিগুলো তারা তাদের দলের বক্তব্য অনুযায়ী, যেহেতু তারা বিজয়ী হয়েছে, তারা যদি করতে চায় জনগণের কাছে আসুক, আমরাও জনগণের কাছে যাই আমাদের বিরোধিতা করব। গণতন্ত্রের এই প্র্যাকটিস পার্লামেন্টে যারা নাই, তাদের কথাকেও তারা গুরুত্ব দিয়েই তারা এগিয়ে যাবে। কেন এই কথাটা বলছি, কারণ আপনি যে কারণে কথাটা শুরু করলেন, আমরা পার্লামেন্ট যদি কার্যকর হয় আমরা তো খুশি হব এই কারণে, কারণ অনেকদিন ধরে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছিল, পার্লামেন্টের কোনো ভূমিকাই ছিল না। যদিও এইবার ক্ষোভ হচ্ছে, আমাদের পার্লামেন্টে স্বাধীনতা বিরোধী শক্তি আছে, এবং এই পার্লামেন্টের শুরুর দিনে এমন এমন মানুষের নামে শোক প্রস্তাব করা হয়েছে যারা যুদ্ধ অপরাধী, এগুলোকে বাতিল করা উচিত। বাতিল করে সংবিধানে, হ্যাঁ মানুষের ভোটে গেছে, তাদের যতটুকু অধিকার আছে ওইটুকুই করবে। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধকে ভিত্তি করে, যেটা আমি দেখলাম গতকালকেও একটা অনুষ্ঠানে, শুধু সংসদে না তার বাইরে বিএনপির মহাসচিব এবং আমাদের প্রধানমন্ত্রী বিএনপির যিনি চেয়ারপারসন তিনি এটা বলছেন যে কখনো
তারা মুক্তিযুদ্ধকে বাদ দেবে না। সুতরাং সেইটাকে ভিত্তি ধরে যদি তারা আগায় যায় তাহলে সংবিধান কিছুটা কার্যকারী ভূমিকা পালন করবে বলে আমার মানে ধারণা, এবং সেটা আমি প্রত্যাশা করব আর কি। এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু প্রত্যাশা করি সবসময় সংসদ প্রাণবন্ত থাকুক, বাট আমরা দেখেছি যে প্রথম দিনই, যদি এটা গণতন্ত্রে আছে, প্রথম দিনই কিন্তু বিরোধী দল ওয়াক আউট করেছে। এবং এর আগে আপনি দেখবেন যে সরকার গঠনের দুদিনের মাথায় বায়তুল মোকাররমের উত্তর গেটে কিন্তু বিরাট সমাবেশ করেছে জামাত, এবং তারা কিন্তু রিপিটেডলি একটা বিষয় বলছে, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাট আমরা সবাই দেখেছি, বা আন্তর্জাতিক বিভিন্ন যারা পর্যবেক্ষণ তারাও বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষিতে এবার খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ নির্বাচন হয়েছে, কোথাও কোনো মারামারি কাটাকাটি কেন্দ্র দখল এগুলো হয়নি। তো এটি কেন বিরোধী দল বারবার বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? না দেখেন, আমি অবশ্যই এই ব্যাপারে আমাদের একটু খালি পজিশন বলে রাখি। আমরা মনে করি যে আমাদের কাছে যে বাস্তব পরিস্থিতি তাতে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এটা আমরাও মনে করি। কেন কথাটা বললাম, কারণ ওই যে ন্যূনতম বলবেন কেন? আচ্ছা বলছি, আমি আসছি সেটা, মানে এই কারণে আমি একটু ব্যাখ্যা করি। কেন আমাদের পজিশন বামপন্থী, আমরা কিন্তু 24-এর প্রথম দিকে বলছিলাম যে পুরো নির্বাচন ব্যবস্থা টাকার উপরে বন্দী, পেশি শক্তির উপরে বন্দী, ম্যানিপুলেশনের উপরে বন্দী, ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমান অধিকার ছাড়া পুরোটা ভালো হয় না। এটা আমাদের বামপন্থীদের পজিশনেই, কিন্তু সেইটার জন্য সংস্কারই আমরা করতে পারিনি, আলোচনাই করেনি অন্তর্বর্তীকালীন সরকার। ওই সংস্কারগুলো করে যদি একটা নির্বাচন করতো তাহলে আমরা এটাকে ধরতাম যে অনেক ভালো হয়েছে, কিন্তু আমরা অগ্রহণযোগ্য বলছি না, গ্রহণযোগ্য। এই কথা এখন না, আমরা আগেও বলছিলাম যে পরিস্থিতির উপরে দাঁড়ায় আছে তাতে অন্ততপক্ষে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটা হয়েছে। সুতরাং এইটা নিয়ে কথা বলাটা যদি কোনো সুনির্দিষ্ট কি বলো যে তথ্যপত্র না থাকে বলা উচিত না, কিন্তু তারা করছে কেন? আমার বিবেচনায় এই জিনিসটাকে একটু যদি ছোট করে দেখেন, যে কোনো কারণে হোক, প্রচার, মিডিয়া, অর্থ, ওই যে কারণে বললাম এই প্রতিযোগিতা পারবো না আমরা। আর একটা হচ্ছে আপনার এই যে কি বলে এখন সোশ্যাল মিডিয়া, তারপরে ওই আর একটা কি বলে বট বাহিনী, এই যে নানা ধরনের যেটা আছে, তার প্রচারে এমন একটা হাইপ তুলেছিল মনে হচ্ছে তারা যেন সব জিতেই গেল। তা সেই রকমের একটা, এবং তাদের অনেকে বিশ্বাস করছিল, এবং তারা তো ধর্মের অপব্যাখ্যা দিয়েই ভোটগুলো চেয়েছে, মানে আগামী দিনে বেহেশত কনফার্ম করার যেন তারা ঠিকাদার, এটা কে না জানে। এবং আমাদের আলেম সমাজ, আমি ধন্যবাদ জানাই আমাদের খুবই দায়িত্বশীল আলেম সমাজকে, তারা কিন্তু এর বিরোধিতা করেছে, বলেছে যে এইগুলো করা উচিত না। এই কারণে তারা যখন একেবারে, তারা তো ক্ষমতায় চলে গেছিল, এবং বিগত 18 মাস তারা তো মনে করছে এটা তাদেরই রাজত্ব ছিল। কারণ দেখেন এখন কিন্তু খবর আসছে ডিসি, এসপি বিরাট অংশ তাদের, ভিসি অনেকগুলো ছিলই, এগুলো আসছে না, যার জন্য এখন বিএনপিকে তো এই আগাছা পরিষ্কারের কাজটাও তাদের করতে হচ্ছে। তো এই কারণে তারা তো বোঝেন, এখন আপনি যদি মনে করেন আপনি তো খুব জিতেই আছেন, তা যখন হেরে যান তখন তো মন খারাপ হয়ে তখন নানা ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেন, সেইটা বলছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আপনি যেটা বলেছেন, আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা আসলে যে কোনো কারণে হোক এই আমাদের প্রচলিত এই যে ব্যবস্থা, মানে যেটা আছে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা এবং আরও সংস্কার করে ভালো দিকে যাওয়া, এইটাকে তারা ডিস্টার্ব করবে। এবং সেই আলামত প্রথম দিন করেছে, পার্লামেন্টের দ্বিতীয় দিন করেছে, এবং পার্লামেন্টে দেখেন নিয়মকানুন বাদ দিয়েই তারা কিন্তু উঠে দাঁড়িয়ে কথা বলছে। আমি দেখলাম আমাদের মুক্তিযুদ্ধের স্পিকার সাহেব, ওনার অনেক বেশি ধৈর্য, তিনি আজকেই তো দেখলাম অপ্রয়োজনে ফ্লোর দিচ্ছেন, উনি নিজের নিরপেক্ষর স্বার্থে কিনা আমি জানি না, কিন্তু এইগুলো বেশি করে আপনি সবাইকে সুযোগ দেওয়া উচিত হবে না। আর একটা মনে করি এই সুযোগ কম পাবে কখন জানেন? আমি কম পাবে বলছি, অন্ততপক্ষে একটা দল যারা ক্ষমতায় আছে তারা যদি দুটি কাজ অন্তত করে, একটা হচ্ছে জনস্বার্থের কাজগুলো করতে হবে দল নিরপেক্ষভাবে, এবং এই দলটির বিরুদ্ধে পুরনো সময় যখন ক্ষমতায় ছিল যে সমস্ত নেগেটিভ দিকগুলো ছিল সেগুলো বাদ দিতে হবে। বিশেষ করে দুর্নীতি, লুটপাট, দলীয় কর্মীর আধিপত্য বিস্তার, এইটাকে দলীয়করণের ধারাটা বন্ধ যদি না করে, এটা একটা বড় সংকট হবে। আর একটা ছোট কথা, এইটা অন্য দল সম্পর্কে আমি সাধারণত বলি না, কারণ আমি আমার দলের কাজ কিভাবে করব সেটাই ভাবি, এবং আমাদের দল অনেক কিছু করতে পারছি না, এই জন্য মর্ম বেদনা আছে, দলের কাজ কত ভালো করতে পারি সেই চেষ্টা করতে চাই। তবুও বলতে চাই যে বিএনপি, তার রাজনীতির সাথে আমাদের অনেক ডিফারেন্স আছে, কিন্তু ন্যূনতম গণতন্ত্রের লড়াইতে তো নানা সময় আমরা যার যার অবস্থান থেকে লড়াই করছিলাম। মুক্তিযুদ্ধের প্রশ্ন অন্ততপক্ষে এইবারের সে যে ভূমিকা নিল, তাহলেই তাদের তো দলের কাজটাও করতে হবে। কারণ পার্লামেন্টে আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য নিয়ে এখানে আমি তো ধন্যবাদ জানাইলাম ওনাকে, তা বিএনপি বাইরে এসে কেন বলবে না?
বাইরে এসে কেন অন্যদের কথাটা সামনে আসবে, মিডিয়াতে কেন তার দলের আজকে সারা বাংলাদেশের 64টা জেলার নেতাদের বক্তব্য শুনবো না? আমরা বামপন্থীরা বলছি মিডিয়া কেন আমাদের এই বক্তব্য, মানে এই যে সংবিধান সংস্কার নিয়ে আমরা হয়তো সংসদে নাই, কিন্তু আমাদের বক্তব্য কেন তুলে ধরবে না? আমি বলছি যারা মুক্তিযুদ্ধ বিরোধী এবং সংসদকে এই ধরনের প্রশ্ন ডিস্টার্ব করতে চায় অসৎ উদ্দেশ্যে, তাদের বিরুদ্ধে বিএনপি সহ গণতন্ত্র মানা সকল দলের যে ভয়েস আমাদেরকে রেজ করতে হবে, এবং এইটাকে প্রচার মিডিয়াও যদি এটাকে নিয়ে আসে, তাহলে দেখবেন মানুষ বায়াসড হবে না এবং তাদেরও কণ্ঠ স্বর কমে আসবে। এই কাজটাই অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে আমার মনে হয়। আর জনগণের স্বার্থ রক্ষার কাজটা যদি করে আগাতে পারে, তাহলে দেখবেন ওই ধরনের কথাবার্তা মানুষ আসলে পাত্তা দেবে না। আপনি যেটি বললেন সরকারের ভূমিকার কথা, যে নেগেটিভ দিকগুলো বাদ দিয়ে পজিটিভলি কীভাবে সামনের দিকে এগোনো যায়, আপনি দেখেছেন যে শুরুটা কিন্তু খারাপ হয়নি। যেমন সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরই কিন্তু আজকে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে যারা এমপি সাহেবরা তারা যাতে শুল্কমুক্ত গাড়ি না আনে, নাম্বার 2 এই যে প্লট, নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে, তারপর আমি পরিবারের জন্য নিজের জন্য সরকারি প্লট নিলাম, সেটিও কিন্তু তিনি না করেছে। এবং সবচেয়ে খুব ভালো বিষয় হচ্ছে আমাদের এখানে তো ধরুন নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, এই করব সেই করব, কিন্তু নির্বাচন হয়ে গেলে কিন্তু আমরা এই সাধারণ মানুষকে ভুলে যাই। বাট প্রধানমন্ত্রী কিন্তু তার যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, এবং এত দ্রুত তিনি করেছেন, এটি কিন্তু বিস্ময়কর। এটিকে আপনি কিভাবে দেখেন? জি, আপনি দুইটা প্রশ্ন বলেছেন, ওর সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করে একটু খুব পরিষ্কার করে কথা বলি। ধরুন না, হ্যাঁ, শুরুতে প্রধানমন্ত্রী কতকগুলো যে সিগন্যাল দিয়েছেন, আমি সিগন্যালই বলবো, এটাকে অবশ্যই পজিটিভ। ওই যে ওনার চলাফেরা থেকে শুরু করে শুল্কমুক্ত গাড়ি না নেওয়া, প্লট না নেওয়া, কারেক্ট, এটা আমরা কিন্তু অনেকদিন ধরে বলে আসছিলাম। আমরা বলছিলাম আমরা ক্ষমতায় গেলে এটাই করবো, তো উনি করেছেন ভালো। আরেকটা বড় কাজ করেছেন, মানে আপনি যেটা ফ্যামিলি কার্ডের কথা বলছেন তার বাইরে, যেটা হচ্ছে আমাদের সম্ভবত প্রায় 12 লক্ষ কৃষকের 10,000 টাকা সুদ সহ বিরাট কাজ। এখন আমার প্রশ্ন, আমার পয়েন্টটাকে আমি এখানে আরো কংক্রিট করি। দেখেন, উনি বা পার্লামেন্ট মেম্বাররা শুল্কমুক্ত গাড়ি নেবে না, চলাফেরা করবে, সাধারণ জীবনযাপন, তাহলে এই কাজটা উনি তো একা করলে হবে না। একটু ভাই মনে রাখতে হবে, আপনি খুবই অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিন সাংবাদিকতার জগতে আপনি খুবই স্বনামধন্য মানুষ। আমি একটু মজা করে বলি কথাটা এরকম, একটা বক্তৃতার ভাষা তো এখানে বলে ফেলি যে ওইখানে যেমন একটা তারেক জিয়া আছে বিএনপির সভাপতি, মনে মনেও তো তারেক জিয়া আছে যে বিএনপির হয়ে আধিপত্য বিস্তার করে। তো এখন বিএনপি তাকে কন্ট্রোল করতে পারবে কিনা, উনি শুল্কমুক্ত গাড়ি নিচ্ছেন কিনা, কিন্তু তিনি চাঁদাবাজি করে গাড়ি চড়ছেন কিনা, ব্যাখ্যা দিলাম না। তাহলে এই চ্যালেঞ্জ যদি তিনি মোকাবেলা না করতে পারেন, তাহলে কিন্তু ওই কৃতিত্ব থাকবে। একটি সুযোগ কিন্তু এসেছে। হ্যাঁ, আগে ধরুন বহিষ্কার করার শুধু ক্ষমতা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে কিনা এটি কিন্তু বিএনপির হাত ছিল না। এখন কিন্তু ইচ্ছে করলে বিএনপি পারবে, এবং ওই হাতের সাথে দলটাকে ওইভাবে যদি মোটিভেট করতে পারে। এটা এক, আমি সময় নাই বলে এই একটা দিলাম। 2 নম্বর দেখেন, আমি কৃষির কথা তো বললামই, কৃষির আমি তো বাড়তি বললাম। এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে এটা মওকুফ করলেন, ঠিক আছে, এটা ভালো কাজ। সাথে যে কাজটা করতে হবে যাতে কৃষকরা, মানে তার উৎপাদন মূল্য কমে আসে, কারণ আমাদের তাহলে এই যে সার, বীজ, কীটনাশক মানে ভেজাল মুক্তভাবে সাবসিডি অব্যাহত রেখেই প্রকৃত কৃষকের কাছে যাতে পৌঁছায়। আর কৃষক যখন উৎপাদন করবে ওইটা যাতে সে ঠিকমতো মার্কেটিং করে প্রাইস পেতে পারে, তাহলে ভবিষ্যতে ঋণ নিলে কিন্তু আর মানে কি বলে আপনার মওকুফের দরকার হবে না, সে কিন্তু পরিশোধ করতে পারবে। আজকে আমি একটা রিপোর্ট দেখলাম যে সবজির নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি, যেটি উৎপাদন স্থলে 5 টাকায় বিক্রি করে কৃষক, সেটি ঢাকায় এসে 80 টাকা হয়ে যায়। সেই তো, আমি ঠিকই ধরেছেন আপনি, সেইটাই তো আমি খুবই কারেক্টলি আপনি ধরেছেন। দেখেন, তাহলে আমি বলছি কি, ওই কাজ না করলে যে 12 লক্ষ কৃষক আজকে যে উপকারভোগী হলো, সে যদি আগামী বছর যদি দেখে যে আমি তো আবার ঋণ পেলাম, সে কিন্তু এটা আর মনে রাখবে না, ওইটা সে ক্ষুব্ধ হবে। তাইলে যে কাজ আপনি বললেন, আপনি খেয়াল করেন, সম্ভবত আমি যদি ভুল না করি, তারেক জিয়া সাহেব যখন বিদেশে ছিলেন তখন ওই যে আলু চাষিরা কম দাম পাচ্ছিলেন, তিনি কিন্তু বলছিলেন আজকে সংস্কারের আলোচনার থেকে আলু চাষিদের ন্যায্য মূল্যে পাওয়া জরুরি। তাহলে এটা উনি এখন বাস্তবায়ন করুক। তা সেইটা করতে গেলে কি করতে হবে, তার উৎপাদন খরচ কমায় কৃষক যাতে তার ন্যায্য দামে বিক্রি করতে পারে, ওইটা ক্যারিয়ারে করতে হবে। আর ভাই এই সুযোগে একটা কথা বলি, এইটা একটু আসলে বলা দরকার, কারণ বিশেষ করে আজকে ভোক্তা অধিকার দিবস, কিন্তু আজকে 15ই মার্চ। এইটা দেখেন, একটা আন্তর্জাতিক একটা রুল আছে, আমি যতটুকু জানি, যদি ভোক্তা কোনোটা 5 টাকা বিক্রি করে বা 10 টাকা বিক্রি করে, অঙ্ক সোজার জন্য বলি,
আমরা কিন্তু মানে তার কাছে সে যে দাম পাবে, সরি জিনিসটাকে এরকম যে 70% দাম ভোক্তা পাবে যদি 100 টাকায় আমি কিনি। তার মানে আমি যদি 10 টাকায় ঢাকায় ভোক্তা কোনো না, এটা জিনিস কিনি, বোধহয় সরি এটা হচ্ছে উৎপাদকের কথা উৎপাদক, বলছি, হ্যাঁ। ভোক্তা না, ভুল বলছি। মানে ভোক্তা যদি আমি 10 টাকায় কিনি, আপনি 10 টাকায় একটা জিনিস কিনলেন, গ্রামের কৃষক ওইটা বিক্রি করবে 7 টাকা। জি, গুড। কিন্তু উল্টা, এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। তাহলে মানে 3 টাকায় আসা যাওয়া এবং অন্যদের হাতে থাকবে। কিন্তু এখন হয়ে যায় উল্টা, সে 3 টাকা বেচে আমরা 10 টাকা কিনি, ওই যে আপনি 5 টাকা চায়নায় এই সিস্টেমটা খুব ভালো দাঁড় করিয়েছে। ওই যে আমরা বলি, আমি তো চায়না দীর্ঘদিন ছিলাম, হ্যাঁ, ওখানে আপনি দেখেছি ভালো বলতে পারবেন। কৃষকরা একদম তাদের পণ্যের একদম ন্যায্য মূল্য পায়। আচ্ছা, এটা আমাদের একটা ফর্মুলা যেটা বলেছি, ইকোনমিক্সের কথা বলি, এটা দুইটা কাজ লাগবে। ওইখানে একটা উৎপাদক সমবায় লাগবে আর এখানে ক্রেতা সমবায় লাগবে। তাহলে কিন্তু কাজটা আপনি করতে পারবেন। মানে উৎপাদক সমবায় ওই লাভজনক মূল্যে জিনিসটা কিনে নিয়ে যাবে এবং ক্রেতা সমবায়ের কাছে বিক্রি করবে ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায়, ন্যায্য মূল্যের দোকান থাকবে, প্রাইভেট মার্কেট থাকবে। তাহলে কিন্তু সংকটগুলো আর থাকবে না। তাহলে এইটা। আর শেষ কথা, ওই যে আপনি যেটা কার্ডের কথা বললেন, ওইটা যদিও বেশি লোক না, 37,000 শুনলাম না 38,000 এটি 4 কোটি দেওয়া হবে বললেন। কিন্তু আমি একটু বলি যে এটা একটু ভেবে দেখতে হবে এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের সামনে আনতে হবে। ধরেন নগদ 2,500 টাকা, অফকোর্স ভালো খবর, কারণ 2,500 টাকা তো এই মানুষের জন্য ভালো। অনেক টাকা। কিন্তু আপনি দেখেন, এইবার আপনি একটু প্র্যাকটিক্যাল জায়গায় আসি। 2,500 টাকা পেলাম মানে অনেক গরিব মানুষ বা মধ্যবিত্ত পেলেন, বাজারে সয়াবিনের দাম বেড়ে গেল, অমুক গেল বেড়ে গেল, তমুক গেল বেড়ে গেল, তাইলে কিন্তু ওর মনোকষ্ট দূর হবে না। তাহলে আপনাকে করতে হবে কি, আলটিমেটলি এই টাকা একসময় যাতে না দিতে হয় বিকল্প কর্মসংস্থান, সেইটা কাজ। আর একটা করতে হবে, আপনি ন্যায্য মূল্যের দোকান আর ওই যে প্রাইস মনিটরিং সেল করে, যাতে করে দ্রব্যমূল্য সিন্ডিকেট করে বাড়ায় না দিতে পারে। তাহলে কিন্তু আপনি এই যে পরিবারের নামে যে কার্ড দিচ্ছেন তার উপকারভোগীরও সততভাবে কাজ করতে হবে। তাহলে আমি যে এই কথাটা বললাম এই জন্যে যে এই ধরনের যে পজিটিভ কাজ, সেইটা কিন্তু ওই যে একটা কথা আছে, লাভের গুড় অনেক সময় পিঁপড়ায় খেয়ে যায়। পিঁপড়ায় যাতে না খেতে পারে সরকার সেই ব্যবস্থা করবে, এটা প্রত্যাশা আমি করি। করা যায় বাংলাদেশে এখন? আমি মনে করি, আমার বিবেচনা, দেখুন আপনিও দীর্ঘদিন করছেন, একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, একটা একেবারেই 100% করা যাবে আমি তা মনে করছি না। এই কারণটা হয় কি, যে দল ক্ষমতায় থাকে তার মূলনীতি আদর্শ এবং তার যে সমর্থক বাহিনী তারা কি বিবেচনা করে, তা সেইটাকে ধরে তো আগাইতে একটু সময় লাগবে। আমি তো বিএনপি করি, নেব না কেন? না, এটা করা যাবে না, এইটাকে জোর করে দমন করতে হবে। তাহলে হবে না কেন? বিএনপি এখানে কড়া নির্দেশ দিক, একটা দল যদি মনে করে, হবে না কেন? এবং দেখেন এই সমস্ত দলগুলোতে এক ব্যক্তির শাসনে যেমন তার স্বৈরাচারী প্রবণতা বাড়ার একটা জায়গা আছে, কিন্তু সাময়িক উপকারও কিন্তু করা যায়, যে উনি তো ছাড়বে না। আমি সাময়িক উপকারের কথা বললাম, এবং সেইটা যদি ভালোভাবে করতে পারে কিছু সময়ের জন্য হবে। কিন্তু এটা না করতে পারলে ওই যে বললাম, লাভের গুড় কিন্তু পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনার এই অর্জন, এটা এক সময় কিন্তু এই কৃষি কার্ডও কিন্তু শুরু হবে আগামী মাসে। জনাব তারেক রহমান বলেছেন, যেদিন ফ্যামিলি কার্ড বিতরণ করলেন সেদিনই আমি অনুষ্ঠানে ছিলাম, তিনি বলেছেন সেদিন যে আমরা কৃষি কার্ডও আগামী মাসে শুরু করব। না, আমি তো এটাকে ভালো পদক্ষেপ মনে করি, কিন্তু ওই যে কথাটা আবার বলবো, আপনি দেখেন এই যে প্রসঙ্গক্রমে বলি, একটা কৃষির অন্য একটা খবর বলি আপনাকে, আপনি জানেন এগুলো। এই যে আমাদের বরেন্দ্র অঞ্চল, জি, ওইখানে কিন্তু পানির অন্যতম সংকট, এবং জানেন, এবং পানি কিন্তু এই যে যেমন কার্ড দিয়ে রিচার্জ করলেই পানি কি পরিমাণ পাবে এইটা, এবং এইটার যদি তাহলে দাম বাড়ে তাহলে তো হবে না। তাহলে আমি বলতেছি, কৃষি কার্ডের মধ্য দিয়ে প্রকৃত কৃষকরা যদি কৃষি কার্ড পায় এবং তারা যদি এই সুযোগ সুবিধা পায়, যেটা দিয়ে তার উৎপাদন খরচ কমে আসবে এবং তারপরে সে তার উৎপাদিত পণ্যের লাভজনক ফসল নিশ্চিত করবে, তাহলে এটাকে আমরা ওয়েলকাম করি। এই প্রসঙ্গ করে বলি, দেখেন আমাদের বিগত দিনে এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের সময়ও আমাদের কিন্তু অনেকগুলো সামাজিক বেষ্টনী খাত করা হয়েছিল, কিন্তু সবচেয়ে সংকটকৃত আপনিও জানেন আমিও জানি, যেইটা যথাযথ মানুষের কাছে পৌঁছায়নি। এটাই ছিল সমস্যা। তাহলে এই যে কার্ড এবং যে কথাগুলো হচ্ছে, প্রকৃতপক্ষে যথাযথ মানুষের কাছে পৌঁছাক, এটি আমরা প্রত্যাশা করব। একই সাথে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সে দয়ায় পাচ্ছে, নট দ্যাট। কারণ আমরা এই সমাজটা এখনো সমতার সমাজ করতে পারিনি, বা ওই পরিবারকে এখনো পর্যন্ত কি বলবো, যে তার কর্মসংস্থানের নিশ্চয়তা করতে পারেনি বলে আজকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, তাই নাহলে তো দেওয়ার কথা নেই। ওই কৃষকের উৎপাদিত ফসল মার্কেটে আসলে ঠিকমতো দাম পায় না বলেই কিন্তু আজকে তার কৃষি কার্ড দেওয়ার নামে তাকে সাবসিডি দিয়ে অনেক কাজ করে দিতে হবে। এটা করছি। তাহলে আমার এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতগুলোকে ঢেলে সাজানো এবং যথাযথভাবে গরিব মানুষ প্রকৃতপক্ষে পায়, এই কাজ করার দিকে যেতে হবে। সেই কাজ যদি সফলতার সাথে করতে পারে তাহলে ধন্যবাদ জানাবো, আর সফলতার সাথে না করতে পারলেই
এই ব্যাপারেও আমি বলবো যে স্থানীয় মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। আমি এই প্রসঙ্গে খালি আমি একটা কথা আপনাকে বলি, যেহেতু একটা সুযোগ হলো আপনার সাথে কথা বলার এবং আপনারাও মিডিয়ার মাধ্যমে আড়ায় আনতে পারবেন। আমরা অনেক সময় কি মনে করি জানেন, ধরেন আপনি একটা ইউনিয়নে, আপনি একবারে সব পারবেন না। ওই যে কার্ডের কথা বলছেন 4 কোটি দেওয়া হবে 5 বছর ধরে, তা আপনি আগে টার্গেট করেন যে কথার কথা যে ওই ইউনিয়নে আমি ধরে নিলাম যে এই ধরনের যতক্ষণ কর্মসংস্থান না করতে পারছি 100 মানুষকে আমাদের দিতে হবে। তো এখন 100 জন পারবো না, আমি পারবো 10 জন, তো অসুবিধা নেই, আপনি একবারে তো 100 জন পারবেন না। তাহলে ওইখানে একটা উন্মুক্ত গণশুনানি করেন, ওপেন, বলেন যে বলো যে তোমরা সবচেয়ে গরিব কোন 10 জন আছো। দেখেন এর মধ্যে নিজেরাই বলো। নিজেরাই বলো। আমি বলছি তাতে 100% হয়তো হবে না, কিন্তু অনেকে বলবে না আমার থেকে উনি একটু গরিব আছে। কারণ আপনি বলতে পারবেন যে আজকে আমরা এক পর্যায়ক্রমে দিতে চাই, তাহলে কিন্তু কোনো জটিলতাগুলো থাকবে না। আমি বলছি যে এই ধরনের আরও অনেক বিষয় আছে যেটা মানুষের কাছে আরও বেশি স্বচ্ছতার সাথে কাজগুলো করতে হবে। তা আমি জানি না যে গণতন্ত্রের পথযাত্রার যে সূচনা আমরা করছি এই কাজগুলো করা যাবে কিনা, কারণ এইখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অপশক্তি আছে, তারা আমাদেরকে পেছনে টেনে ধরতে চায়। এমনকি তারা কিন্তু এই যে আমরা যে গণতন্ত্রের ধারায় চলতে চাই এটা ব্যাহত করতে চায়। এবং মনে রাখা দরকার, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি আছে, তারা কিন্তু আমাদের বিরাজনীতিকরণের ধারাকে শক্তিশালী করতে চায়। দেখবেন যার জন্য এই যে আমাদের এই রাজনীতির বিরুদ্ধে, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তাদের কিন্তু অপপ্রচার, নানা ধরনের কৌশল বেশি। সুতরাং আমাদের এই পুরো জিনিসটাকেই প্রতিহত করেই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা, নির্বাচনের ধারা অব্যাহত রাখা, প্রত্যেকটা জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে আগানো দরকার বলে আমি মনে করি। এবং সেটি আমরা কতটুকু পারবো, আপনার কি মনে হয়? আমি যেহেতু খুবই অল্প সময় হলো, আমি সব মন্তব্য ঠিক এই সময় করা যায় না, আমি প্রত্যাশার কথাটাই বলতে পারি। কিন্তু পার্লামেন্ট নিয়ে যেহেতু আপনি শুরু করছেন, শুরুতে আমরা অন্ততপক্ষে বিএনপির কাছ থেকে এটা আশা করিনি যে আমাদের একজন স্পিকার তারা নির্বাচিত করেছেন মুক্তিযোদ্ধা, এটা ভালো খবর। কিন্তু উনি শোক প্রস্তাবে নামগুলো এনেছেন, কারণ তার একটা নিয়ম আছে, সে অনুযায়ী হতো। স্পিকার আনেননি কিন্তু হ্যাঁ, আমি বলছি যে উনি যেগুলো নাম এনেছেন ওটা ভালো, ওটা ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষোভটা হচ্ছে যে সেই বিএনপির চিফ হুইপ কেন একেবারেই যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিতদের নাম আনলেন। এটা বিএনপির কাছ থেকে এটা প্রত্যাশা করে না। এমনকি তারা যেহেতু সংসদে আছে, অন্য কেউ নাম বলতে পারতো, মানে সংসদে বলায় আপনি তো বাধা দিতে পারবেন না। কিন্তু আমার বিবেচনায় এটা উচিত ছিল, এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে সেই সুযোগ আছে। কি নিয়মে আছে ওনারা বলতে পারবেন, দেখা উচিত। নাম অনেকে বলতে পারে, কিন্তু যাচাই বাছাই করে নিয়ম অনুযায়ী এই নামগুলো করবেন। কারণ আপনি খেয়াল করবেন, আমি এরকম কিন্তু অজস্র নাম বলতে পারি যে আসে নাই, আমি অজস্র নাম। আপনি বলেন জাফরুল্লাহ চৌধুরী আসে নাই, সিরাজুল খানের নাম আসে নাই, আমাদের অনেক এই সময় শিল্পী মারা গেছেন, প্রচুর এরকমের নাম আসে, মনির হোসেন, এই তো এরকম। তো অনেকের নাম আনা যায় কিনা আমি জানি না, কারণ ওইখানে তো একটা নিয়ম আছে, হয়তো সব আনা যায় না। কিন্তু সেই জায়গায় এই নামগুলো উচ্চারিত না হলে ভালো লাগতো, উচ্চারিত হয়েছে। আমি মনে করি এখন এই নামগুলো বাতিল করে এইখানে পার্লামেন্টের বলা উচিত যাচাই বাছাই করে আমরা ন্যায্যতার ভিত্তিতে। এদের কয়েকজন কিন্তু সংসদ সদস্য ছিলেন আগে, মন্ত্রীও ছিলেন। এখন সেটা দেখতে হবে। আমি যদি কথার কথা যে একেবারেই এই থাকে যে সংসদের রেওয়াজ আছে যে কোনো না কোনোভাবে সংসদ সদস্য ছিল, বাদ দেওয়া যাবে না, তাহলে সেটা তো অন্য আলোচনা, সেটা আপনি ক্যাটাগরি, ডিফারেন্ট ক্যাটাগরি। আমি বলছি ক্যাটাগরি বাসেন, সেইটা নিয়ে আমরা হয়তো কথা বলবো না, কিন্তু এই ক্যাটাগরিতে পড়েছে, আমাকে তো ন্যায্যতার ভিত্তিতে বলতে হবে। কিন্তু আপনি যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত, তার নাম তো আপনি কোনোভাবে আনতে পারেন না। তাহলে আনলে তো আপনি গণতন্ত্রের পথে যাত্রাকেই ব্যাহত করবেন, এবং এটা বাংলাদেশের মানুষ এটাকে তো গ্রহণই করে নাই। এবং ওই যে একটা বলে না যে আপনার পচা শামুকে পা কাটে, তা শুরুতে এই প্রথম দিনের সংসদে এই কাজটাই তো, যে বিএনপির প্রতি মুক্তিযুদ্ধ, বিশেষ করে নির্বাচনের সময় তাদের যে মুক্তিযুদ্ধের যতটুকু কি অবদান রাখবে সময় বলে দেবে, যতটুকু কথা বলল, কিন্তু এই প্রত্যাশাটা অনেকটা ম্লান করে দিয়েছে কিন্তু এই ঘটনা। আমি মনে করি যে যদি বিএনপি এটা শ্রদ্ধায় নিয়ে কিছুটা কাজ করতে পারে, সময় বলে দেবে কতগুলো ভূমিকা রাখবে। আরেকটা কথা আজকে আলোচনার জন্য আমি বলছি না, খালি বলেই এটা খেয়াল করবেন, আমাদের কিন্তু একটা সর্বনাশা চুক্তি করে গেছে মাত্র ক্ষমতাতে যাওয়ার 3 দিন আগে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনি দেখেন, আজকে কোনো আলোচনায় যাচ্ছে না, খেয়াল করেন এই যে এত বড় ক্রাইসিস তেলের, আপনি কল্পনা করতে পারেন আমেরিকার নির্দেশ ছাড়া আমরা আমাদের সুবিধা মতো কিনতে পারবো না। পারমিশন এটা হইতে পারে? আমার গম পৃথিবীর অন্য দেশে কম টাকায় কিনতে পারি, আমার বেশি দামে আমেরিকা থেকে কিনতে হবে। আমার এলএনজি প্রয়োজন না হলেও একটা লিমিটেড এলএনজি, এত টাকার এলএনজি কিনতে হবে। এই ধরনের একটা সর্বনাশা চুক্তি করে গেছে। মানে এই চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ আছে,
আমরা একদিন আরেকদিন আলোচনা করব। করব। আজকে আমাদের শুধু আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।